শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব নবম দশম উচ্চতর গণিত 2026 এর অনুশীলনী 8.3 হতে 8 নং প্রশ্ন নিয়ে, এবং পাশাপাশি এই প্রশ্নটি রয়েছে যারা এই 26 সালে দশম শ্রেণীতে পড়ছো তাদের বই অনুসারে রয়েছে 12 নং প্রশ্নে। তাহলে চলো আমরা দেখি প্রথম প্রশ্নটি কি রয়েছে। এখানে বলেছে সমাধান করো, যে থিটার মান নির্ণয় করতে হবে, যেখানে থিটা বলে দিয়েছে 0 থেকে বড় হবে এবং π/2 থেকে ছোট হবে, অর্থাৎ এটা প্রথম চতুর্ভাগের হিসাব। তাহলে প্রথম প্রশ্নটি দেখো রয়েছে কতে 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 + 2 sin স্কয়ার থিটা। তাহলে এখানে দুটোর উপরে স্কয়ার রয়েছে, cos অনুপাতের উপরে স্কয়ার রয়েছে, sin অনুপাতের উপরেও স্কয়ার রয়েছে। আমরা যে কোনো একটাকে রূপান্তর করে অন্যটাতে চলে যাব বা পরিবর্তন করে অন্য অনুপাতে চলে যাব। এখানে যে কোনো একটারই সুযোগ আছে, যেহেতু দুটো অনুপাতের উপরই স্কয়ার চিহ্ন রয়েছে, সেহেতু আমরা যদি মনে করি sin স্কয়ার থেকে cos স্কয়ার আসবো তাতেও হবে, আবার যদি মনে করি cos স্কয়ারকে পরিবর্তন করে sin স্কয়ার নিয়ে যাব তাও হবে। দেখো এখানে এরকম লেখা যায় 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস, এই যে 2 sin স্কয়ার থিটা আছে এটাকে কি লিখতে পারবো 2 × 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারবো। কেননা আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, সেইখান থেকে লিখতে পারি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে দেখো 2 cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 প্লাস, এই 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে 2 একে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা। এখন যেহেতু আমাদের থিটা এর মান নির্ণয় করতে হবে, সমাধান করার কথা বলা হয়েছে, অর্থাৎ এক্ষেত্রে থিটা আছে, থিটার মান আমাদের নির্ণয় করতে হবে। এই জন্য cos থিটার যতগুলো রাশি আছে সবগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো। 2 cos স্কয়ার থিটা, ডান পাশে আমাদের রয়ে যাবে 2 আর 1 যোগ করলে 3। দেখো বাম পাশে 2টা cos স্কয়ার, 2টা cos স্কয়ার যোগ করলে পাবো 4টা cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 3। যদি আমরা 4কে ডান পাশে নিয়ে যাই, অর্থাৎ আমরা যদি উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করি তাহলে পাবো এরকম cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 3/4। এখান থেকে যদি cos থিটা লিখি, cos থিটার সমান আমরা পাবো স্কয়ার রুট 3/2, অর্থাৎ এখানে কি করেছি বর্গমূল করেছি। দেখো এক্ষেত্রে প্লাস মাইনাস আসার কথা ছিল, যেহেতু বর্গরাশিকে আমরা বর্গমূল করেছি বা উভয় পক্ষকে বর্গমূল করেছি, কিন্তু ব্যাপারটা হলো এখানে যে থিটা এর যে শর্তটা দেওয়া আছে, এই যে থিটার শর্ত দেওয়া আছে, এই শর্তটা বলে দিয়েছে এটা প্রথম চতুর্ভাগকে নির্দেশ করে। প্রথম চতুর্ভাগে কোনো অনুপাত নেগেটিভ হয় না, তাই এখানে শুধু প্লাস মানটা গ্রহণ করা হয়েছে। এখান থেকে কি লেখা যায় দেখো, লেখা যায় cos থিটা ইজ ইকুয়াল, দেখো এই যে স্কয়ার রুট 3/2, এটা cos কত ডিগ্রি এর মান বা কত রেডিয়ানের মান স্কয়ার রুট 3/2 তোমরা নিশ্চয়ই জানো। cos 30 ডিগ্রি এর মান হলো স্কয়ার রুট 3/2, যাকে আমরা রেডিয়ান হিসাবে লিখতে পারি cos π/6। অতএব এর থেকে আমরা লিখতে পারবো, অতএব থিটা ইজ ইকুয়াল π/6। তাহলে এই যে শর্তটা দেওয়া ছিল যে থিটা 0 থেকে বড় হবে, π/2 থেকে ছোট হবে, এটা π/6 হলো 30 ডিগ্রি, যা 0 থেকে বড় এবং 90 থেকে ছোট। অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল π/6। এটি ছিল ক নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব খ নং নিয়ে। শর্ত কিন্তু থিটার জন্য একই, অর্থাৎ এখান থেকেও থিটার মান নির্ণয় করতে হবে। দেখো তোমরা একটা বিষয় এখানে খুব ভালোভাবে লক্ষ্য করবে, সাইনের উপর স্কয়ার রয়েছে কিন্তু কজের উপর কোনো স্কয়ার নেই। তাহলে আমরা ইচ্ছা করলেই এখানে কজ অনুপাতকে পরিবর্তন করে সাইন অনুপাতে যেতে পারবো না। তাহলে কি করতে হবে আমাদের, তাহলে যেই অনুপাতের উপর স্কয়ারটি রয়েছে একে আমরা পরিবর্তন করতে পারবো। তাহলে দেখো এই সাইন স্কয়ারকে পরিবর্তন করে আমরা লিখতে পারবো 1 মাইনাস কজ স্কয়ার থিটা মাইনাস 3 কজ থিটা, যেমনটা ছিল তেমনই রইবে। এবার কি করব, 2 দ্বারা গুণ করব, 2 দ্বারা গুণ করলে একের সাথে গুণ হলে 2 থাকবে, মাইনাস 2 কজ স্কয়ার থিটা মাইনাস 3 কজ থিটা। দেখো এখানে কিন্তু সবগুলো অনুপাত এখন যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে তা কজ অনুপাতে চলে এসেছে। এর থেকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এটাকে কি করব, এখন -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে কি হয় দেখো, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 2। -1 দ্বারা কেন গুণ করলাম, এর পিছনে নিশ্চয়ই একটা কারণ আছে। কারণটা হলো এই,
আমরা যে উৎপাদকে বিশ্লেষণ করব এখন, এটার জন্য ধনাত্মক রাশি, ওই যে বিশেষ করে যেটার উপর স্কোয়ার রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ পাওয়ারযুক্ত যে রাশিটা রয়েছে, এটাকে ধনাত্মক করে নিলে তুলনামূলকভাবে একটু সহজ হয়। ধনাত্মক করে নিতেই হবে, ব্যাপারটা এরকম না। দেখো, এখন সাধারণ বীজগাণিতিক রাশির মতো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। মিডল টার্ম ব্রেকআপ যে নিয়মটা তোমরা জানো, সেইটা নিয়মটা হলো এই শেষের 2 এবং এই প্রথম যে পদটি রয়েছে 2 গুণ কী করতে হয়, গুণ করতে হয়। 2 আর 2 গুণ করলে আমরা পাবো 4। তাহলে এটাকে 4 একে 4, অর্থাৎ 4কে 2টা উৎপাদকে ভাঙতে হবে, যে দুটো উৎপাদক যোগ বা বিয়োগ করলে 3 আসে। তাহলে দেখো এরকম কি হয়, 2 cos স্কোয়ার থিটা প্লাস 4 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0। তাহলে এই যে আমরা 4 আর 1-এ কী করেছি, এটাকে লিখেছি যাতে 4 1 গুণ করলে -4 আসে, আর ওদিকে 4 থেকে 1 বিয়োগ করলে +3 পাওয়া যায়। এটাই হলো এই মিডল টার্ম ব্রেকআপের যে নিয়ম, সেই নিয়মটা। এখন কি করব, এখান থেকে প্রথম দুটো যে পদ আছে, এই দুটো পদ থেকে 2 cos থিটা দেখো কমন যায়, থাকে কি, থাকে প্রথম পদে থাকে cos থিটা, এবং দ্বিতীয় পদে যেহেতু আমরা 2 cos থিটা কমন নিয়েছি, অনলি 2 থাকবে। এবার আসো শেষ দুটো পদ থেকে 1-এর বেশি কিছু কমন যায় না, থাকবে cos থিটা প্লাস 2। যেহেতু আমরা -1 কমন নিয়েছি, এই জন্য চিহ্ন পরিবর্তন হয়েছে। এবং উৎপাদকের বিশ্লেষণের নিয়ম তোমরা খুব ভালো জানো যে যদি এই যে ব্র্যাকেটের ভিতরে যে দুটো রাশি এসেছে, এই দুটো যদি সেম না হয়, তাহলে বুঝতে হবে তোমার এই রাশিটি বিশ্লেষণ করার কোথাও ভুল হচ্ছে। অবশ্যই খেয়াল রাখবে এটা, এই ব্র্যাকেটের ভিতরে যে রাশি দুটো হবে, এ দুটো একদম সেম হবে। বা এখান থেকে লিখতে পারবো 2 cos থিটা মাইনাস 1 ইন্টু cos থিটা প্লাস 2। এখানে cos থিটা প্লাস 2 কমন নেওয়া হয়েছে, কমন নিয়ে এই রাশিটি হয়। দেখো প্রথম যে পদটি রয়েছে, এর থেকে যদি 2 cos থিটা প্লাস 2 কমন নেই, তাহলে থেকে যায় 2 cos থিটা, এই যে 2 cos থিটা লিখেছি, আর দ্বিতীয় অংশ থেকে যদি cos থিটা প্লাস 2 কমন যায়, থাকবে -1, সেটা লিখেছি এখানে। এবং এই দুটো রাশির গুণফল কত হয়েছে, 0 হয়েছে। তাহলে আমরা এখন এখান থেকে এরকম লিখতে পারবো, যেহেতু দুইটি রাশির গুণফল 0, দুইটি রাশির গুণফল 0 হলে কোনটার মান 0 কিন্তু আমরা জানি না। এই জন্য দুটো দিয়েই আমাদের কি চেক করে দেখতে হবে। তাহলে কি লিখবো, হয় 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, এখান থেকে লিখতে পারবো 2 cos থিটা ইজ ইকুয়াল 1, বা cos থিটা সমান পাবো হলো হাফ। এখন খেয়াল করো, cos কত এর মান হাফ, অর্থাৎ cos কত ডিগ্রি বা কত রেডিয়ানের মান হাফ। আমরা সবাই এটা জানি, গণিত যখন শিখেছি তখন গণিতের ত্রিকোণমিতি অংশে কিন্তু এই অংশটা শেখা হয়ে গেছে, এবং এই উচ্চতর গণিতেও 8.12 যখন তোমরা করেছো, অবশ্যই এটা শিখে নিয়েছো। cos 60 ডিগ্রি এর মান হলো হাফ, বা π/3 এর মান হলো কত, হাফ। এটা ডিগ্রির হিসাবে গেলে হয় 60 ডিগ্রি, রেডিয়ান হিসাবে আসলে হয় π/3। তাহলে কি লিখতে পারবো, অতএব থিটা ইজ ইকুয়াল π/3। তাহলে একটা অংশের জন্য আমরা দেখলাম পাইয়ের মান, থিটা এর মান π/3 আসলো। এবার দেখব দ্বিতীয় অংশ, এই যে cos থিটা প্লাস 2, এটার মানও 0 দিয়ে আমরা কি লিখতে পারি দেখো, অথবা cos থিটা প্লাস 2 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে তুমি লিখতে পারবে এরকম, cos থিটা ইজ ইকুয়াল -2। এটা সম্ভব নয়, যা সম্ভব নয়। একটা ব্যাপার হলো, একটা হলো গ্রহণযোগ্য নয়, আর একটা হলো সম্ভব নয়। এক্ষেত্রে আমি গ্রহণযোগ্য লিখিনি, যে গ্রহণযোগ্য নয় এই কথাটা লিখিনি, লিখেছি যা সম্ভব নয়। কেননা এই cos থিটা এর মান কখনো 2 হতে পারে না, -2 হতে পারে না, কারণ cos থিটার সর্বনিম্ন মান হলো -1 এবং সর্বোচ্চ মান হলো +1। এটা যখন আমরা চতুর্ভাগের হিসাব করেছি তখন এরকম পেয়েছি। এই জন্য এখানে কথাটা লিখেছি যা সম্ভব নয়। সম্ভব নয় কখন লিখব, যখন এটা কোনোভাবেই সম্ভব না, মানে এটা হয়ই না, তখন লিখব সম্ভব নয়। আর গ্রহণযোগ্য নয় লিখব কখন, যখন দেখব মান পাওয়া যাচ্ছে কিন্তু সেই মানটা শর্তের আলোকে গ্রহণযোগ্য হয় না, বা শর্তের সাথে যায় না, তখন সেটাকে লিখব গ্রহণযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা সমাধান কি পেলাম, সমাধান পেলাম, অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল π/3।
এটিই ছিল এই খ নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব গ নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে কি গ নং প্রশ্নে দেওয়া আছে 6 sin স্কয়ার থিটা মাইনাস 11 sin থিটা প্লাস 4 ইজ ইকুয়াল 0। এখানে লক্ষ্য করো অনুপাত কিন্তু দুটোই সেম অনুপাত, অর্থাৎ সাইনের অনুপাত রয়েছে, তাহলে পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই বা লাগবে না। এখন খেয়াল করো, এটাকে সাধারণ বীজগাণিতিক রাশির মতো উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে এর সমাধান করতে হবে। নিয়মটা হলো এই 4 এর সাথে গুণ করতে হবে এই 6কে। আমরা 4 এর সাথে 6 গুণ করলে পাবো 24। এখন 24 এর অনেকগুলো গুণনীয়ক হতে পারে, 1 ইন্টু 24, 2 ইন্টু 12, 3 ইন্টু 8, 4 ইন্টু 6। এই 4 জোড়া কি পেয়েছি গুণনীয়ক আমরা পেলাম। এখন দেখব কোন দুইটা যোগ বা বিয়োগ করলে 11 পাওয়া যায়। মাঝখানের যে 11 রয়েছে 11টি পাওয়া যায়। 124 এখানে 11 পাওয়ার কোনো সুযোগ নেই। 212 এখানেও 11 পাবো না। 3 8 8 আর 3 যোগ করলে 11 পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া যে আরেক জোড়া উৎপাদক রয়েছে 4 6, এটা থেকে আমরা 11 পাবো না। তাহলে পাবো কোনটা থেকে? 3 আর 8। তাহলে লিখবো এরকম, দেখো 6 sin স্কয়ার থিটা মাইনাস 8 sin থিটা মাইনাস 3 sin থিটা প্লাস 4 ইজ ইকুয়াল 0। দুটোই দেখো মাইনাস লিখেছি। কেন মাইনাস লিখেছি? -8 -3, -8 আর -3 গুণ করলে আমরা +24 পাবো। আবার -8 -3 যোগ করলে পাবো -11। এই কারণের জন্য দুটো শর্তই পূরণ করছে, জন্য -8 -3 লিখেছি। এখন আমরা প্রথম দুইটি পদ থেকে কমন নিব। দেখো 6 একটি জোড় সংখ্যা, 8 একটি জোড় সংখ্যা, তাহলে 2 নিঃসন্দেহে কমন যাবে। আর সাইন থিটা যেহেতু দুই জায়গাতেই রয়েছে, তাহলে সাইন থিটা, 2 সাইন থিটা কমন গেলে কি থাকে? থাকে প্রথম পদে 3 সাইন থিটা, আর দ্বিতীয় পদে থাকে অনলি 4, কারণ সাইন থিটা তো কমন চলে এসেছে। দ্বিতীয় দুইটা থেকে মাত্র 1 কমন যায়, আসলে ওই অর্থ অন্য কিছু নেই, যার কারণে 1 কমন নিব। লিখব 3 সাইন থিটা মাইনাস 4। খেয়াল করো, যেহেতু ব্র্যাকেটের আগে একটা মাইনাস চিহ্ন রয়েছে, এই জন্য ভিতরের রাশিটির চিহ্ন পরিবর্তন হয়েছে। এবং খেয়াল করো ব্র্যাকেটের ভিতরে দুটো রাশি কিন্তু সেম। এটা বীজগণিত করতে যে তোমরা অনেক এরকম উৎপাদকে বিশ্লেষণ শিখেছো। এখান থেকে কমন যাবে 3 সাইন থিটা মাইনাস 4। থাকবে কি? থাকবে 2 সাইন থিটা, প্রথম পদের সাথে 2 সাইন থিটা ছিল, আর দ্বিতীয় পদের সাথে ছিল -1। এই দুটো রাশি গুণ আকারে থেকে যাবে। এখন কি হবে দেখো, এখন এই যে দুটো রাশির গুণফল 0 হয়েছে, তাহলে হয় লিখব প্রথম রাশিটি অর্থাৎ 3 সাইন থিটা মাইনাস 4 ইজ ইকুয়াল 0। এখান থেকে পাবো 3 সাইন থিটা ইজ ইকুয়াল 4। শুধু সাইন থিটাকে বাম পাশে রাখলে পাবো 4/3। দেখো এই যে সাইন থিটার মান আসছে 4/3, 4কে 3 দ্বারা ভাগ করলে এটা 1 থেকে বড় হয়। এখানে যা সম্ভব হয় না বা সম্ভব নয়, কেননা সাইন থিটাও কস থিটার মতো -1 এর সমান হয়, -1 থেকে বড় হয়, +1 এর সমান হয়, +1 থেকে ছোট হয়। এটি হলো সাইন থিটার সীমা। এটা -1 থেকে ছোট যেমন হতে পারে না, +1 থেকে বড়ও হতে পারে না। এই জন্য এই মানটি গ্রহণযোগ্য হবে না। আমরা দেখব দ্বিতীয় অংশটি কি হয়। অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, লেখা যাবে 2 সাইন থিটা ইজ ইকুয়াল 1, বা সাইন থিটা সমান পাবো হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি এর মান হলো হাফ, যা রেডিয়ান এককে লিখলে লিখব π/6, অর্থাৎ সাইন π/6 রেডিয়ান এককে এটার মান হলো হাফ। অতএব এখান থেকে থিটা সমান আমরা পাবো π/6। তাহলে কি হলো, আমরা থিটার মান পেলাম π/6, আমাদের নির্ণয় সমাধান যেটা পেলাম, সমাধান হবে থিটা ইজ ইকুয়াল π/6। এটি হলো 8 নং প্রশ্নের গ অংশের সমাধান। এবার আসো ঘ নং প্রশ্নটা নিয়ে একটু আলোচনা করি। ঘতে দেখো দুইটা অনুপাত লেখা আছে, একটা ট্যান থিটা, একটা লেখা আছে কট থিটা। আমরা হয় ট্যানকে কট লিখব, না হলে কটকে ট্যান লিখব। আমি লিখলাম কটকে পরিবর্তন করে লিখলাম 1/tan থিটা, কারণ আমরা এটা জানি 4/√3। এখন কি করব, এই যে বাম পাশের এই অংশটির লসাগু করব।
লসাগু করলে কি হবে? লসাগু হবে ট্যান থিটা, যেহেতু এই ট্যানের নিচে আছে 1 আর এখানে দ্বিতীয় পদে হরেই রয়েছে ট্যান থিটা এবং 1-এর লসাগু ট্যান থিটাই হয়। এখন যদি এই 1 দিয়ে ট্যান থিটাকে ভাগ করি পাবো ট্যান থিটা এই যে ট্যান থিটার সাথে গুণ হবে, গুণ হয়ে হবে ট্যান স্কোয়ার থিটা, আর এখানে থাকবে 1, ট্যান থিটার দ্বারা ট্যান থিটাকে ভাগ করলে 1 এর সাথে গুণ করলে হবে 1। ডান পাশে আছে 4/√3। এখন কি করব? এখন জাস্ট আর গুণন করে দিব। দেখো আর গুণন করলে এই যে √3 এই পাশের বাম পাশের লবের সাথে গুণ হবে কি √3 ইন্টু ট্যান স্কোয়ার থিটা প্লাস 1-এর সাথে গুণ হলে হবে √3। এবার ডান পাশে যে 4 ছিল লবে, এটা বাম পাশের হরের অংশের সাথে গুণ হয়ে 4 ট্যান থিটা পাবো। আমরা সবটুকুকে বাম পাশে লিখি। দেখো √3 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 4 ইন্টু ট্যান থিটা প্লাস √3 ইজ ইকুয়াল 0। এখন দেখব এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় কিনা। দেখো এখানে এই যে প্রথম পদে যে √3 রয়েছে এবং একদম যে ধ্রুবক অংশে যে √3 রয়েছে, এই দুইটা √3 যদি আমরা গুণ করি পাবো একটা 3। এখন 3কে কীভাবে উৎপাদকের সাহায্যে লেখা যায়? 3কে লেখা যায় 1 ইন্টু 3, এর বাইরে কোনো কিছুই লেখা সম্ভব না। তাহলে এই 1 আর 3 আবার দেখো যোগ করলে 4 পাওয়া যায়। তাহলে আমাদের ঘটনাটা মানে পুরোটাই আমরা কি দেখতে পাচ্ছি মিলে গেল। তাহলে এখন লিখব √3 ট্যান স্কোয়ার থিটা মাইনাস 3 ট্যান থিটা মাইনাস ট্যান থিটা প্লাস √3 ইজ ইকুয়াল 0। এখন কি করব? এখন এখান থেকে আমরা কমন নিব। কত কমন যায়? দেখো প্রথম যে দুইটি পদ আছে এখান থেকে √3 ইন্টু ট্যান থিটা কমন যায়। তাহলে প্রথম পদে থেকে যায় ট্যান থিটা, আর এই যে দ্বিতীয় পদে দেখো খেয়াল করো, দ্বিতীয় পদে এই যে 3 রয়েছে, এই 3-র মধ্যে কিন্তু 2টা √3 গুণ আকারে আছে, 2টা √3 গুণ আকারে আছে। আমি এই যে এখানে দেখাইছিলাম, এই যে এটা যে 3 সমান কি লেখা যায়? √3 ইন্টু √3। তাহলে একটা √3 কমন গেল আর একটা √3 কিন্তু এখানে থেকে গেল। আর দ্বিতীয় যে দুইটি পদ, এই দুটো পদ থেকে কমন যায় মাত্র -1, এছাড়া এদের মধ্যে কমন কিছু নেই। তাহলে থাকবে ট্যান থিটা মাইনাস √3, ডান পাশে কি হবে? 0। এখন এখান থেকে কমন যায়, দেখো কমন যায় ট্যান থিটা মাইনাস √3, ওই যে ব্র্যাকেটের মধ্যে যে দুটো আছে এটা কমন যায়। থাকে কি? প্রথম অংশে থাকে √3 ইন্টু ট্যান থিটা, দ্বিতীয় অংশে থাকে -1। এই যে আবার দুটো রাশির গুণফল কিন্তু আমরা 0 পেয়ে গেছি। তাহলে লিখব হয় ট্যান থিটা মাইনাস √3 ইজ ইকুয়াল 0 বা ট্যান থিটা ইজ ইকুয়াল √3। দেখো ট্যান কত ডিগ্রি বা কত রেডিয়ানের মান? √3। ট্যান 60 ডিগ্রি, যাকে আমরা রেডিয়ানে লিখব π/3। অতএব থিটা সমান পাবো π/3। এটা কিন্তু সূক্ষ্মকোণ, তাহলে এটা গ্রহণযোগ্য মান। অথবা অংশটুকু দেখব, দেখো অথবা 3 ট্যান থিটা -1 ইজ ইকুয়াল 0। এখান থেকে লিখতে পারবা এরকম √3 ট্যান থিটা ইজ ইকুয়াল 1 বা ট্যান থিটা ইজ ইকুয়াল 1/√3। দেখো ট্যান 1/√3 ট্যান কত ডিগ্রির মান? আমরা জানি ট্যান 30 ডিগ্রি বা রেডিয়ান এককে π/6 এর মান হলো 1/√3। অতএব এখান থেকে লিখতে পারবো থিটা ইজ ইকুয়াল π/6। দেখো এখানে থিটার যে দুটো মান পেয়েছি, মান দুটোই সূক্ষ্মকোণ। তাহলে এই শর্তানুসারে যে শর্তটা দেওয়া আছে, থিটা 0 থেকে বড় হবে, π/2 থেকে ছোট হবে, দুটো এই শর্ত অনুসারে দুটো মানই গ্রহণযোগ্য হয়। অতএব লিখব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল π/3 বা π/6। এটি হলো 8-এর ঘ নং অংশের সমাধান। 8-এর শেষ প্রশ্ন এটিতে লেখা আছে, দেখো 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা ইজ ইকুয়াল 3। দেখো সাইন এবং কস আলাদা আলাদা দুটো অনুপাত রয়েছে। আমরা কসকে পরিবর্তন করতে পারবো না, কারণ এটার ঘাত রয়েছে 1, কিন্তু এই সাইনের উপর কি রয়েছে? সাইনকে স্কোয়ার করা রয়েছে, অর্থাৎ সাইনের ঘাত হলো 2।
এক্ষেত্রে আমরা সাইনকে পরিবর্তন করতে পারবো, কিন্তু কসকে নয়। সাইন পরিবর্তন করে লিখতে পারবো 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, এটা তোমরা সবাই জানো, প্লাস 3 কস থিটা ইজ ইকুয়াল 3, বা 2 দ্বারা গুণ করলে 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0। 3কে বাম পাশে নিয়ে এসেছি। এখন দেখো এটাকে লেখা যাবে 2 মাইনাস 2 কজ স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, আর এই যে প্লাস 2 এবং মাইনাস 3 এদেরকে আমরা যোগ করলে পাবো -1 ইজ ইকুয়াল 0। এটাকে সুবিধার জন্য -1 দ্বারা গুণ করব, 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0, -1 দ্বারা গুণ করেছি। এখন উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো প্রথম পদে যে 2 রয়েছে আর একদম শেষ পদে যে 1 রয়েছে, গুণ করলে পাবো 2, অর্থাৎ 2 একে 2। এই 2 এর 1 যোগ করলে আমরা আবার 3 পাবো, মাঝখানের পদটি পেয়ে যাব। তাহলে লিখব 2 কজ স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা মাইনাস কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। এবং একটা বিষয় তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমরা দ্বিতীয় লাইনে, এই যে দ্বিতীয় লাইনটাতে ত্রিকোণমিতি প্রয়োগ করেছিলাম, দ্বিতীয় লাইনটাতে সাইন স্কোয়ার পরিবর্তন করে 1 মাইনাস কজ স্কোয়ার লিখেছিলাম। তারপরে যে কয়েকটা লাইন এখন পর্যন্ত করেছি, এখানে কিন্তু আর ত্রিকোণমিতি নেই, জাস্ট বীজগণিতের মতো কিন্তু কাজ করে যাচ্ছে। তাহলে আমরা করছি ত্রিকোণমিতি, কিন্তু এর মধ্যে বীজগণিতের কাজে কিন্তু বেশি করে যাচ্ছি। দেখো এখন এখান থেকে কি করব, এখন এখান থেকে 2 কস থিটা কমন যায়, 2 কস থিটা, এই যে প্রথম দুটো পদ থেকে, তাহলে থাকে কস থিটা, প্রথম পদে থাকে কস থিটা, দ্বিতীয় পদে থাকে -1, আর শেষ দুটো পদ থেকে 1 এর বেশি কিছু কমন যায় না, -1 লিখলাম, কস থিটা -1। দেখো ব্র্যাকেটের ভিতরে দুটো রাশি সেম হয়ে গেছে, তাহলে কমন নিব এটা, কস থিটা -1 কমন গেল, থাকবে প্রথম পদের সাথে ছিল 2 কস থিটা আর দ্বিতীয় পদের সাথে ছিল -1 ইকুয়াল 0। এই যে দুটো রাশির গুণফল 0 হলো, তাহলে আমরা লিখতে পারবো হয় cos থিটা -1 ইজ ইকুয়াল 0 বা cos থিটা ইজ ইকুয়াল 1। এটা তোমরা সবাই জানো, cos 0 ডিগ্রি বা 0 রেডিয়ানের মান হলো 1, অতএব এখান থেকে থিটা সমান তুমি লিখতে পারবা 0। আরও একটা রাশি আমাদের রয়ে গেছে, আমরা লিখব অথবা 2 cos থিটা -1 ইজ ইকুয়াল 0 বা 2 cos থিটা ইজ ইকুয়াল 1 বা cos থিটা সমান, দেখো লিখতে পারবে এরকম 1/2। বলো তো cos কত এর মান হাফ, কত ডিগ্রি বা কত রেডিয়ান? আমরা যে ডিগ্রিটা বের করতে পারি, রেডিয়ান পারবো। cos 60 ডিগ্রি হলো হাফ, এই 60 ডিগ্রিকে আমরা রেডিয়ান এককে লিখতে পারি π/3, অতএব থিটা ইজ ইকুয়াল π/3। দেখো এই যে আমি এর আগে কোনো একটা অঙ্কে বলেছিলাম সম্ভব নয় আর গ্রহণযোগ্য নয়, দুইটা তথ্য বলেছিলাম। এখন এই যে থিটা এর মান যখন 0 পেয়েছি, থিটার মান যখন 0 পেয়েছি, এইটা বলবো যা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? এই যে শর্তে বলে দিয়েছে থিটা হবে 0 থেকে বড়, 0 এর সমান না, কিন্তু 0 থেকে বড়, এবং π/2 এর থেকে ছোট, π/2 এরও সমান নয়। তাহলে এই ক্ষেত্রে লিখলাম এটা গ্রহণযোগ্য নয়। থিটার মান 0 হয়েছে, 0 রেডিয়ান বা 0 ডিগ্রি, কিন্তু এক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হচ্ছে না শর্তের কারণে। কিন্তু থিটার মান 0 কিন্তু হয়। আর এর আগে কোনো একটা অঙ্কে দেখেছিলাম যে সাইন বা কজের ক্ষেত্রে -1 থেকে ছোট বা +1 থেকে বড় হয়ে গেছিল, তখন বলেছিলাম সম্ভবই নয়। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন থিটার আরেকটি মান আমাদের রয়েছে π/3, এটা কিন্তু গ্রহণযোগ্য হয়েছে, অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল π/3। এই ছিল এই 8 নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব 9 নং প্রশ্ন নিয়ে। 2026 সালের পাঠ্যসূচি অনুযায়ী এই প্রশ্নটি রয়েছে 2025 সালের পাঠ্য বই অনুযায়ী 13 নং প্রশ্নে। যারা 2026 সালের 10ম শ্রেণীতে পড়ো তাদের জন্য এই প্রশ্নটি রয়েছে 13 নং প্রশ্নে। দেখো এখানেও কি করতে হবে, সমাধান করতে হবে। এখানে কিন্তু থিটার শর্তগুলো একটু পরিবর্তন হয়েছে, যা আগের প্রশ্নে যেমন ছিল তার থেকে। দেখো এখানে থিটার কথা বলেছে 0 থেকে বড় হবে, আর
2π থেকে ছোট হবে, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে 360 পর্যন্ত অর্থাৎ 4টা চতুর্ভাগকেই অতিক্রম করবে, এমন মানগুলোই হবে থিটা এর মান। আমরা শুরু করি ক নং। দেখো এখানে সাইন স্কোয়ার রয়েছে এবং কজ রয়েছে, যার উপর স্কোয়ার নেই, অর্থাৎ কজের উপর দেখো কোনো স্কোয়ার নেই, এটা একঘাত বিশিষ্ট, এটাকে আমরা পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন করব সাইন স্কোয়ারকে, লিখব 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, আর এখানে থাকবে 3 কস থিটা ইজ ইকুয়াল 0। 2 দ্বারা গুণ করলে হবে 2 মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা ইজ ইকুয়াল কত লিখব? 0। এখন কি করব? দেখো এটাকে -1 দ্বারা গুণ করব, জাস্ট সুবিধার জন্য সমাধান করার, এই তাছাড়া কিছুই না। 2 কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0। কী করেছি? -1 দ্বারা গুণ। এটা করার ফলে উৎপাদকের বিশ্লেষণ তুলনামূলকভাবে একটু সহজ হয়, এটা আমার কাছে মনে হয়। হয়তো তোমাদের কাছে এরকম হতেও পারে, আবার নাও পারে। এখানে থিটা লিখতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা দেখো এবার 2 এবং 2, এই যে প্রথম এই 2 এবং এই শেষের এই 2 গুণ করলে হয় 4। 4কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 4 × 1, সেইটা দিয়ে এটাকে বিশ্লেষণ করব। দেখো কজ স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা প্লাস কস থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0। এখন কি করব? প্রথম দুটো পদ থেকে দেখো কমন যায় 2 কস থিটা, থাকবে কস থিটা মাইনাস 2, কারণ 4 কস থিটা থেকে 2 কস থিটা কমন নিলে অনলি 2 থাকে, আর এই যে শেষ দুটো পদ থেকে 1 কমন নিলে থাকবে কস থিটা মাইনাস 2, ডান পাশে থাকবে 0। এখন দেখো ব্র্যাকেটের মধ্যে দুটো অংশ সেম, এটাই কমন নিব, কস থিটা মাইনাস 2 কমন নিলে থাকবে 2 কস থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। এখন দেখো কি হয়েছে? দুইটি রাশির গুণফল 0, তাহলে আমরা লিখতে পারবো হয় কস থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0, এখান থেকে দেখো লিখব কস থিটা ইজ ইকুয়াল 2। এটা লিখব যা সম্ভব নয়, অর্থাৎ এর কোনো মান নেই, কেননা -1 থেকে কস থিটা বড় হয় অথবা সমান হয় এবং +1 সমান এবং +1 থেকে ছোট হয়। চতুর্ভাগে এর ব্যাখ্যা পাওয়া যায়। চতুর্ভাগের হিসাবগুলোতে আমরা যখন বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত দেখেছি, সেই সমস্ত জায়গাতে এগুলো আমরা প্রমাণ করেছি বা দেখেছি। অথবা দিয়ে দ্বিতীয় অংশটা লিখব। দেখো অথবা 2 cos থিটা প্লাস 1 ইজ ইকুয়াল কত হবে? 0। তাহলে দেখো কি হয়? 2 cos থিটা ইজ ইকুয়াল কত হবে? -1। আমরা cos থিটা সমান পাবো -12। তাহলে এখন আমাদের কি করতে হবে? মাইনাস মানের জন্য কি মান হতে পারে থিটা, সেটা খুঁজে বের করতে হবে। আমরা এইটা জানি যে cos π/3 অর্থাৎ cos 60 ডিগ্রির মান হাফ, যেহেতু একটা মাইনাস রয়েছে এই জন্য মাইনাস লিখেছি। এখন কথা হলো cos কোথায় কোথায় নেগেটিভ হয়, কোন কোন চতুর্ভাগে cos নেগেটিভ, এটা আমাদের জানতে হবে। দেখো cos পজিটিভ কোথায়, আগে সেটা বের করি। cos পজিটিভ হলো এই প্রথম চতুর্ভাগে আর এই চতুর্থ চতুর্ভাগে, এই দুই চতুর্ভাগে cos হলো পজিটিভ। তাহলে বাদ বাকি থেকে গেল দ্বিতীয় আর তৃতীয়, এই দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে cos নেগেটিভ। এখন দ্বিতীয় চতুর্ভাগে আমরা কিভাবে এইটাকে লিখব, লেখার সিস্টেমটা একটু দেখো। দ্বিতীয় চতুর্ভাগে যখন লিখব তখন এই যে লিখলাম cos, এরপরে কি লিখব? দ্বিতীয় চতুর্ভাগ বলতে আমরা এইভাবে লিখি পাই মাইনাস π/3, পাই মাইনাস সূক্ষ্মকোণ, কারণ পাই এর মাধ্যমে লিখলে অনুপাতের কোনো পরিবর্তন হয় না। আমরা যদি π/2 প্লাস সূক্ষ্মকোণ দিতাম তাতেও কিন্তু দ্বিতীয় চতুর্ভাগকে নির্দেশ করতো, বাট ওইটা দিলে cos অনুপাত আর cos থাকতো না, সাইন হয়ে যেত। যার কারণে কি করা হচ্ছে? পাইয়ের সাথে হিসাবটা করা হচ্ছে। তাহলে পাই মাইনাস π/3। আর একটা কি লেখা যায়? তৃতীয় চতুর্ভাগের যে হিসাব, এইটা আমরা লিখতে পারবো পাই প্লাস π/3। এই π/3 কিন্তু এই যে শুরুতে যে π/3 লিখে রাখছি, এটাই, এই সূক্ষ্মকোণটাই এখানে ব্যবহার করছি। তাহলে কি করব? দ্বিতীয় চতুর্ভাগের হিসাবের সময় একটু খেয়াল রাখবা, পাই মাইনাস সূক্ষ্মকোণটা লিখবা, আর তৃতীয় চতুর্ভাগের হিসাবটা যখন লিখবা তখন লিখবা পাই প্লাস সূক্ষ্মকোণ। এতে কি হয়? এতে অনুপাতের কোনো পরিবর্তন হয় না বা হওয়ার সুযোগ নেই। বাম পাশে আমাদের cos অনুপাত রয়েছে, ডান পাশেও cos থাকবে।
তাহলে এখন এই যে ব্র্যাকেটের ভিতরের এই অংশটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 2π/3, কারণ ওই যে 3 লসাগু হলে 3π মাইনাস একটা পাই, সেখান থেকে 2π থাকবে আর নিচে থাকবে 3। ঠিক একইভাবে এই দ্বিতীয় অংশ থেকে যদি তুমি লসাগু করো, লসাগু করলে ঠিক এরকম পাবা, দেখো 4π/3। তাহলে এখন এইখান থেকে তুমি থিটা সমান কি লিখতে পারবা? থিটা সমান লিখতে পারবা 2π/3 আর একটা লিখতে পারবা 4π/3। 2π/3 হলো 120 ডিগ্রি। তুমি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো cos 120 ডিগ্রি মান দেখো -1/2 আসবে বা -0.5 আসবে। আবার যদি তুমি এই 240 ডিগ্রি হিসাবটা করো 4π/3, তাহলেও দেখবা এখানেও কি আসবে, ক্যালকুলেটর করে দেখতে পারো cos 240 সমান দেখো -1/2 বা -0.5ই আসবে। অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল 2π/3 এবং আরেকটি হলো 4π/3। এটাই ছিল কিন্তু এই ক নং প্রশ্নের সমাধান। এখন দেখো খ নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে 4 গুণ রয়েছে, আমরা 4 দ্বারা প্রথমেই গুণ করে দেই। 4 cos স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা ইজ ইকুয়াল 5। দেখো এই যে cos স্কোয়ার এটাকে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ একটা সাইন থিটা রয়েছে যার উপর কোনো স্কোয়ার নেই, এই জন্য আমরা cos স্কোয়ারকে পরিবর্তন করে সাইনে নিয়ে গেলাম। এটা সমান লিখব 5, গুণ করে দিব 4 মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 5 ইজ ইকুয়াল 0। তাহলে দেখো কি থাকে এখানে, -4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 1। এই যে 4 প্লাস 4 এবং -5, এই যে প্রথমে এটা +4 এবং -5 আমরা যদি যোগ করি তাহলে -1 থেকে যায়। আর এই যে এখন যে লাইনটা করব কাজ, এটা হলো জাস্ট -1 দ্বারা একটু গুণ করে নিব। 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0, -1 দ্বারা গুণ করে পেয়েছি আর কি। এখন উৎপাদকে বিশ্লেষণ করব, অথবা যদি মনে করো এখান থেকে সূত্র তৈরি করা যায় তাও কিন্তু সম্ভব। দেখো এটাকে যদি তুমি এরকম লেখো 2 সাইন থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, তাহলে দেখো কি হলো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এইরকম চেহারায় আসলো। এটা কিন্তু সাধারণভাবে যে মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতি আছে এই পদ্ধতিতে করলেও সেম রেজাল্টই আসবে। তাহলে এখান থেকে লেখা যায় এরকম 2 সাইন থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ারের মতো আসলো। আমরা যদি বর্গমূল করে দেই তাহলে কি থাকে, 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো 2 সাইন থিটা ইজ ইকুয়াল 1, বা শুধু সাইন থিটা বাম পাশে থাকবে, ডান পাশে হবে হাফ। এখন খেয়াল করো সাইন কত এর মান হাফ, সাইন কিন্তু পজিটিভ, এই যে হাফ এটা প্লাস রয়েছে। সাইন দুইটা চতুর্ভাগে পজিটিভ হয়, একটা হলো প্রথম চতুর্ভাগে আরেকটি হলো দ্বিতীয় চতুর্ভাগে। আমাদের দুইটা চতুর্ভাগের হিসাবই করতে হবে, কারণ এখানে এই থিটার সীমা হলো 0 থেকে বড়, 2π থেকে ছোট, অর্থাৎ 4টা চতুর্ভাগের ভিতরেই কোনো না কোনো জায়গায় মান আসতে পারে। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি বা π/6 এর মান হলো হাফ। সাইন আরও কোথায় পজিটিভ মান দেবে, দ্বিতীয় চতুর্ভাগ। দেখো এর আগের প্রশ্নটা সমাধান করার সময় বলেছিলাম দ্বিতীয় চতুর্ভাগ হলো পাই মাইনাস সূক্ষ্মকোণ, পাই মাইনাস সূক্ষ্মকোণ। এখানে সূক্ষ্মকোণ হলো π/6, তাই পাই মাইনাস π/6 লিখেছি। থাকে কি সাইন π/6, আর এখানে থাকে সাইন 5π/6, একটু লসাগু করলে কিন্তু এই রেজাল্টটি পাবা। অতএব থিটা সমান তুমি লিখতে পারবা π/6 আর একটি হলো 5π/6। তাহলে থিটার দুইটা মান পেলাম, দুইটা মানে কিন্তু গ্রহণযোগ্য। অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল π/6 আর একটা হলো 5π/6। এটি হলো এই খ নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব গ নং নিয়ে। দেখো এখানে গ নং প্রশ্নে রয়েছে কট স্কোয়ার থিটা আর একটা রয়েছে কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 3।
কট স্কোয়ার থিটাকে তুমি পরিবর্তন করে যেতে পারবা কোসেক স্কোয়ার থিটাতে, অথবা কোসেক স্কোয়ার থিটাকে পরিবর্তন করে আসতে পারবা কট স্কোয়ার থিটাকে। তাহলে আমি এখানে কট স্কোয়ার থিটাকে স্থির রেখে কোসেক স্কোয়ার থিটাকে পরিবর্তন করে কট স্কোয়ার থিটাতে আসবো। কোসেক স্কোয়ার থিটা সমান আমরা জানি 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর ডান পাশে 3 ছিল, ডান পাশে 3 লিখলাম। দেখো এখানে দুইটা কট স্কোয়ার থিটা পাবো, আর এই যে 3 থেকে 1 কি হবে, মাইনাস হবে। তাহলে দেখো কি থাকে, থাকে 2 কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু, আমরা যদি 2কে 2 দ্বারা ভাগ করি থাকে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। এখন যদি বর্গমূল করি তাহলে কি দাঁড়ায়, দেখো কট থিটা ইজ ইকুয়াল, বর্গমূল করলে আমরা একটা প্লাস মাইনাস বর্গমূল চিহ্ন দিয়ে 1 লিখব। এটার অর্থ একবারে কি লেখা যায়, প্লাস মাইনাস 1। তাহলে কটের জন্য আমরা দুইটা মান পেয়েছি কট থিটার। তাহলে দুইটা মানের জন্য আমরা কাজ করব। দেখো কট থিটা ইজ ইকুয়াল 1 হলে, মানে প্লাস 1 হলে কি দাঁড়ায়, দেখো এটা সমান লিখতে পারবা এরকম, কট থিটা ইজ ইকুয়াল কট কত এর মান 1, কট π/4 বা 45 ডিগ্রির মান হলো 1। কট আর কোথায় পজিটিভ, এটা তো প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে লিখলাম π/4। কট আরও একটা চতুর্ভাগে পজিটিভ, সেটা হলো তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগটা লেখার সময় তোমরা এইভাবে লিখবা পাই প্লাস π/4, অর্থাৎ পাই প্লাস ওই সূক্ষ্মকোণটি। তাহলে কি থাকে দেখো কট π/4, আর এখানে থাকে এই যে যদি তুমি লসাগু করো তাহলে ঠিক এরকম একটা অংশ পাবা, দেখো 5π/4। তাহলে থিটার তুমি দুইটা মান পেয়েছো 1-এর জন্য, একটা হলো π/4 আর একটা হলো 5π/4। এখন দেখব এই কট থিটার মান -1 হলে কোনো মান পাওয়া যায় কিনা। দেখো আবার কট থিটা ইজ ইকুয়াল -1 হলে কি হয়, কট থিটা ইজ ইকুয়াল মাইনাস কট π/4। এখন কট কোথায় কোথায় নেগেটিভ, কট পজিটিভ ছিল প্রথম আর তৃতীয়তে, তাহলে দ্বিতীয় আর চতুর্থতে হলো নেগেটিভ। তাহলে দ্বিতীয়র কথা আমি এর আগেও বলেছি, তোমরা কি করবা, পাই থেকে ওই সূক্ষ্মকোণটা বাদ দেবা। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। আর এবার আসছে নতুন একটা চতুর্ভাগ, সেটা হলো চতুর্থ চতুর্ভাগ। এর আগের দুটো সমাধান আমরা পাইনি। চতুর্থ চতুর্ভাগ লেখার সময় তোমরা এরকম লিখবা 2π থেকে কি করবা, ওই সূক্ষ্মকোণটি বাদ দেবা 2π থেকে, তাহলে চতুর্থ চতুর্ভাগের হিসাবটা পেয়ে যাবা। তাহলে কি হলো, কট এখানে থাকবে 3π/4, আর এখানে থাকবে কট 7π/4। একটু লসাগু করে দেখবা, 4 লসাগু হয় 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ হয় থাকে 7টা পাই, তাহলে 7π/4। অতএব থিটার মান কি পাচ্ছ, থিটার মান পাচ্ছ এখানে 3π/4, আর একটা হলো 7π/4। তাহলে +1-এর জন্য দুইটা মান, -1-এর জন্য দুইটা মান আমরা একসাথে লিখব। অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল π/4, 3π/4, 5π/4 এবং লাস্ট হলো 7π/4। এটি হলো এই গ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব ঘ নং প্রশ্ন নিয়ে। দেখো এখানে tan স্কয়ার থিটা আর কট স্কয়ার থিটা রয়েছে। তাহলে কি করব আমরা, হয় tan স্কয়ার থিটাকে কট স্কয়ার থিটা লিখব, না হলে কট স্কয়ার থিটাকে 1 কি লিখব, tan স্কয়ার থিটা লিখব। তাহলে আমি কটকে পরিবর্তন করে tan স্কয়ারে চলে গেলাম, কট স্কয়ারকে ডান পাশে থাকলো 2। এবার আমরা কি করব, এবার এই বাম পাশের অংশটার লসাগু করব। দেখো বাম পাশের অংশ লসাগু করলে আমরা লসাগুতে পাবো tan স্কয়ার থিটা, কারণ প্রথমটার হরে রয়েছে, প্রথম যে tan স্কয়ার থিটা রয়েছে এর হরে রয়েছে 1 এবং tan স্কয়ার থিটার লসাগু কিন্তু tan স্কয়ার থিটা। এখন এই যে এর নিচে যেটা 1 আছে, 1 দিয়ে tan স্কয়ার থিটা অর্থাৎ লসাগুকে ভাগ করলে tan স্কয়ার থিটা পাবো। tan স্কয়ার থিটা গুণ হয়ে হবে tan⁴ থিটা, আর এই দ্বিতীয় অংশে tan স্কয়ার থিটা দিয়ে tan স্কয়ার থিটাকে ভাগ করলে পাবো 1 এর সাথে গুণ করে পাবো 1, থাকবে
ডান পাশে অনলি 2। এখন কি করব, এখন আর গুণন করব। তাহলে দেখো tan to the power 4 থিটা প্লাস 1, এখানে 2 নিচে 1 আছে, চিন্তা করলে 1 দিয়ে tan to the power 4 থিটা প্লাস 1কে গুণ করলে ওটাই পাবো, আর 2 এর সাথে tan স্কয়ার গুণ হয়ে হবে 2 tan স্কয়ার থিটা। এখন 2 tan স্কয়ার থিটাকে আমরা বাম পাশে নিয়ে আসব। দেখো tan to the power 4 থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 0। এখন এটাকে হয় উৎপাদকে বিশ্লেষণ করব, না হলে সূত্র তৈরি করা যায় কিনা সেটা একটু দেখব। দেখো এই যে tan স্কয়ার থিটা, এটাকে আমরা এর স্কয়ার লিখতে পারি tan to the power 4 থিটাকে, আর এখানে দেখো মাইনাস 2 ইন্টু tan স্কয়ার থিটা ইন্টু 1 প্লাস কি লিখতে পারি 1 স্কয়ার। তাহলে দেখো এটা কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের সূত্রের মতো হয়ে গেছে। তাহলে কি করব, এখানে লিখব এই যে a বলতে হলো tan স্কয়ার থিটা মাইনাস b হলো 1 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল কি হবে 0। তাহলে কি পাবো, তাহলে এই বর্গমূল করলে আমরা পাবো tan স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। কি করেছি, জাস্ট বর্গমূল করেছি। বর্গমূল করলে বর্গ চিহ্নটা উঠে যায়, ডান পাশে তো বর্গমূল করলে 0ই থাকে। এখান থেকে লেখা যায় বা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল কত 1। তাহলে দেখো এই tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, এটাকে আমরা আবার কি করতে পারি, এটাকে আবার বর্গমূল করতে পারি। বর্গমূল করলে কি হয় একটু দেখো, বা tan থিটা বাম পাশে থাকবে tan থিটা, আর ডান পাশে 1কে বর্গমূল করলে পাবো একটা প্লাস মাইনাস 1। দেখো প্লাস মাইনাস 1 ব্যাপারটা একটা বাম পাশেও লেখা যায়, তো শুধু এক পাশে লিখলেই হয়। এই জন্য আমরা কি করি, জাস্ট যে সংখ্যাটা থাকে তার পাশেই লিখি। এবার দেখো tan থিটার দুটো মান, একটা হলো প্লাস 1-এর জন্য আর একটা হলো মাইনাস 1-এর জন্য মান পেয়েছি। তাহলে কি হবে, আমরা লিখব tan থিটা ইজ ইকুয়াল 1 হলে কি হয়, 1 হলে tan থিটা ইজ ইকুয়াল tan কত এর মান 1, tan পাই বাই 4 এর মান কিন্তু 1। আর কোথায় tan পজিটিভ, আর হলো tan তৃতীয় চতুর্ভাগে পজিটিভ। তৃতীয় চতুর্ভাগকে আমরা কিভাবে লিখব পাই প্লাস সূক্ষ্মকোণ বা পাই প্লাস পাই বাই 4। তাহলে দেখো tan পাই বাই 4 আর একটা হলো tan, এই যে এখানে লসাগু করলে পাবা 5 পাই বাই 4। অতএব থিটা ইজ ইকুয়াল, তুমি এখান থেকে দুইটা মান পাচ্ছ, একটা হলো পাই বাই 4 আর একটা হচ্ছে 5 পাই বাই 4। এটা গেল প্লাস 1-এর জন্য। এখন আমাদের আরও একটা মান ছিল tan থিটার, সেটা হলো tan থিটা ইজ ইকুয়াল মাইনাস 1। সেটা হলে কি হয় দেখো, আবার tan থিটা ইজ ইকুয়াল মাইনাস 1 হলে tan থিটা ইজ ইকুয়াল মাইনাস কি লিখব tan পাই বাই 4। এখন tan কোথায় কোথায় নেগেটিভ, tan হলো দ্বিতীয় চতুর্ভাগে নেগেটিভ, যাকে আমরা লিখব পাই মাইনাস পাই বাই 4। আর একটা হলো চতুর্থ চতুর্ভাগে tan নেগেটিভ, যাকে আমরা লিখব 2 পাই মাইনাস পাই বাই 4। তাহলে 360 থেকে 45 বাদ দিলে এটা চতুর্থ চতুর্ভাগকে নির্দেশ করবে। এই জন্য 2 পাই থেকে কি করা হয়েছে, মাইনাস করা হয়েছে। অনেক সময় তোমাদের মনে প্রশ্ন হয় যে আমরা 270 বা 3 ইন্টু পাই বাই 2-র সাথে পাই বাই 4 যোগ করেও তো চতুর্থ চতুর্ভাগে থাকতে পারতাম বা হিসাবটা লেখা যেত। কিন্তু দেখো আমরা যদি এইরকম 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 4 লিখতাম এবং এর সামনে যদি একটা tan থিটা tan অনুপাত থাকতো, তাহলে এটা পরিবর্তন হয়ে যেত cot পাই বাই 4। এই কারণের জন্য আমরা কি করি নাই, আমরা 3 পাই বাই 2 এর সাথে যোগ বা বিয়োগ করি না। সবসময় হিসাবটা করি কার সাথে, হিসাবটা করি হলো পাই এবং 2 পাই এর সাথে, তাতে অনুপাতের কোনো পরিবর্তনের ঝামেলা থাকে না। তাহলে দেখো এবার কি হবে, এখানে লসাগু করলে tan 3 পাই বাই 4 পাবা, আর এই দ্বিতীয় অংশে পাবা 7 পাই বাই 4। অতএব থিটার মান এই মাইনাস 1-এর জন্য তোমরা দুইটা মান পাচ্ছ, একটা হলো 3 পাই বাই 4 আর একটা হচ্ছে 7 পাই বাই 4। তাহলে নির্ণয় সমাধান কি হবে, দেখো নির্ণয় সমাধান এখানে 4টা মানই আসবে। থিটা ইজ ইকুয়াল পাই বাই 4, 3 পাই বাই 4, 5 পাই বাই 4, একটা হলো 7 পাই বাই 4।
4টি মানই গ্রহণযোগ্য। তাহলে এটি হলো এই 9-এর ঘ নং প্রশ্নের সমাধান। এবার আলোচনা করব 9-এর উ নং প্রশ্ন নিয়ে। এখানে রয়েছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা। দেখো সেক স্কোয়ার থিটা এবং ট্যান স্কোয়ার থিটার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আমরা জানি। সেই সম্পর্কর জের ধরে আমরা লিখতে পারবো সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস রয়েছে আমাদের ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 5/3। তাহলে দেখো এটা থেকে লেখা যাবে 2 ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল 5/3। এখন কি করব, আমরা জাস্ট একটু আর গুণন করে দিব। দেখো কি আসে আর গুণন করলে, 3 দুগুণে 6, তাহলে 6 ট্যান স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল 5। এখন 6 ট্যান স্কোয়ার থিটা সমান পাবো 5 মাইনাস 3 বা ট্যান স্কোয়ার থিটা সমান পাবো, দেখো 3 থেকে 5 থেকে 3 মাইনাস করলে থাকে 2 আর 6 যে কি হবে ভাগ, তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান পাবো 1/3 যদি আমরা ভাগ করি বা কাটাকাটি যেটা বলি, বা ট্যান থিটা সমান পাবো প্লাস মাইনাস 1/√3। এখানে বর্গমূল করেছি, বর্গমূল করে। তো এখন দেখো ট্যান থিটার কিন্তু দুইটা মান পাওয়া গেছে, একটা হলো প্লাস 1/√3, একটা হলো মাইনাস 1/√3। এখন কি করব, এখন দুটোর জন্য আলাদা আলাদা করে মান আমাদের বের করতে হবে। ট্যান থিটা ইজ ইকুয়াল 1/√3 হলে কি হয় দেখো, হলে আমরা লিখতে পারবো ট্যান থিটা ইজ ইকুয়াল, ট্যান কতর মান 1/√3 তোমাদের নিশ্চয়ই মনে আছে, ট্যান 30 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ান এককে লিখতে পারবো π/6। আরও একটা জায়গাতে দেখো ট্যান পজিটিভ, আর একটা চতুর্ভাগে, বলো তো সেই চতুর্ভাগ কোনটি? নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে, এটা হলো তৃতীয় চতুর্ভাগ। তাহলে তৃতীয় চতুর্ভাগ এই তথ্যটা আমরা লিখতে পারবো, দেখো পাইয়ের সাথে এই সূক্ষ্মকোণটি যোগ করে, পাইয়ের সাথে সূক্ষ্মকোণটি যোগ করে। তাহলে কি হলো দেখো, বা ট্যান থিটা ইজ ইকুয়াল, তুমি পাচ্ছ হলো কি ট্যান π/6, আর একটা পাচ্ছ হলো ট্যান 7π/6, লসাগু হয় 6, তাহলে 6π প্লাস একটা পাই যোগ করলে হবে 7π, নিচে থাকবে কত 6। অতএব থিটা ইজ ইকুয়াল পাচ্ছ π/6 আর একটা হলো 7π/6। তাহলে এই মাইনাস মানের জন্য আমরা কিন্তু আরও মান পেতে পারি, আমরা এখন সেটা দেখব। আবার ট্যান থিটা ইজ ইকুয়াল মাইনাস 1/√3 হলে কি হয় দেখো, এত হলে ট্যান থিটা ইজ ইকুয়াল মাইনাস ট্যান π/6। এখন আমরা দেখব ট্যান ঋণাত্মক কোথায় কোথায়। ট্যান ঋণাত্মক হলো দ্বিতীয় চতুর্ভাগে, যাকে আমরা লিখতে পারবো পাই মাইনাস π/ সূক্ষ্মকোণ বা π-π/6, এবং আরেকটি হলো ট্যান চতুর্থ চতুর্ভাগে নেগেটিভ। এই চতুর্থ চতুর্ভাগের হিসাবটা আমরা করতে পারবো 2π মাইনাস সূক্ষ্মকোণ অর্থাৎ π/6 দিয়ে। তাহলে দেখো কি থাকে, ট্যান 5π/6, এখানে থাকবে 11π/6, 6 লসাগু হলে 6 দুগুণে 12, 12 থেকে 1 বিয়োগ হলে 11, 11π কত থাকে 6। অতএব থিটা এর মান আরও দুইটা পেলাম, একটা হলো 5π/6, আরেকটি হলো 11π/6। অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল, আমরা প্লাস 1/√3 জন্য পেয়েছিলাম π/6, পেলাম 5π/6, পেলাম 7π/6 এবং লাস্ট পেয়েছি 11π/6। চারটি মান পেয়েছি, চারটি মানই গ্রহণযোগ্য। তাহলে এটি হলো এই উ নং প্রশ্নের সমাধান। এখন আলোচনা করব চ নং প্রশ্ন নিয়ে। এটা দেখো রয়েছে 5 কোসেক স্কোয়ার, আবার 7-এর সাথে কট এবং কোসেক দুটোই রয়েছে। তাহলে একটু চিন্তা করতে হবে আমাদের। দেখো এইখানে এই কোসেককে আমরা কি লিখতে পারি, 1/sin স্কোয়ার থিটা, যেহেতু স্কোয়ার রয়েছে। আর এদিকে এই যে 7-এর সাথে যে কট এবং কোসেক রয়েছে, এটাকে দেখো তুমি লিখতে পারবা cos থিটা বাই সাইন থিটা ইন্টু 1/sin থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0।
এখন কি হলো, এখন দেখো এটা তুমি লিখতে পারবে এরকম 5 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস 7 কস থিটা ডিভাইডেড কি হবে, এই যে সাইন থিটা গুণ হলে কিন্তু হয় সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল 0। এখন কি করব, এখন আমরা লসাগু করব। দেখো লসাগু করলে লসাগু হবে সাইন স্কোয়ার থিটা। তো সাইন স্কোয়ার থিটা দিয়ে সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে 1 5 সাথে গুণ হলে হবে 5, এখানেও ভাগ করলে থাকবে 1, 7 সাথে 7 কস থিটার সাথে গুণ হলে হবে 7 কস থিটা। এই যে 2 যেখানে রয়েছে 2, এটা একটু খেয়াল করো, 2 নিচে কিন্তু আছে 1, মানে হরে আছে 1 দিয়ে সাইন স্কোয়ার থিটাকে ভাগ করলে পাবো সাইন স্কোয়ার থিটা, সেটা 2 এর সাথে গুণ করলে পাবো 2 সাইন স্কোয়ার থিটা, ডান পাশে হলো 0। এখন আর গুণন করব, আর গুণন করলে আমাদের থাকবে 5 মাইনাস 7 কস থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা সমান কত, 0। ওই যে সাইন স্কোয়ার থিটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে। এখন দেখো এখানে রয়েছে 7 কস থিটা, যার উপর কোনো স্কোয়ার নেই, তাহলে কি করতে হবে, আমাদের এই সাইন পরিবর্তন করে 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দিতে হবে একই অনুপাত আনার জন্য বা তৈরি করার জন্য। তাহলে কি থাকে দেখো, 5 মাইনাস 7 কস থিটা মাইনাস 2 প্লাস 2 কস স্কোয়ার থিটা, 2 দ্বারা কি করলাম, গুণ করলাম। এখন এটাকে একটু সাজিয়ে লিখবো, দেখো 2 কস স্কোয়ার থিটা মাইনাস 7 কস থিটা, আর এই যে 5 থেকে 2 মাইনাস করলে থাকবে প্লাস 3 ইজ ইকুয়াল 0। এটাকে আমরা মিডল টার্ম ব্রেকআপ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব। 3 এবং 2 গুণ করলে দেখো 6 হয়, তাহলে আমরা 6 একে 6 এবং 6 আর 1 যোগ করলে যে 7 হয় সেই নিয়মে চলে যেতে পারবো। তাহলে 6 কস থিটা মাইনাস কস থিটা প্লাস কি লিখব, 3 ইজ ইকুয়াল 0। প্রথম দুইটি পদ থেকে দেখো কমন যায়, যেহেতু 2 রয়েছে এবং 6 রয়েছে, তাহলে 2 কমন যাবে, আরও কমন যাবে কস থিটা, তাহলে 2 কস থিটা কমন নিলে আমাদের প্রথম পদে থেকে যাবে কস থিটা এবং দ্বিতীয় পদে থাকবে অনলি 3, আর দ্বিতীয় দুইটা পদ থেকে যদি কমন নাও -1, তাহলে থাকবে কস থিটা মাইনাস 3। তাহলে দেখতে পাচ্ছ ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে দুটো রাশি কিন্তু সেম। এখন ওই রাশিটি কমন নিব, cos থিটা মাইনাস 3 থাকবে 2 cos থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল 0। হয় cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল 0, বা এখান থেকে তুমি এরকম পাবা cos থিটা ইজ ইকুয়াল 3, যা সম্ভব নয়। এটা সম্ভব হয় না, কেননা তোমরা জানো cos থিটার মান -1 এর সমান -1 থেকে বড় এবং +1 এর সমান +1 থেকে ছোট, তাহলে এই মানটি গ্রহণযোগ্য হলো না, মানে সম্ভবই হলো না, গ্রহণযোগ্য তো দূরের কথা। অথবা দেখো 2 cos থিটা -1 ইজ ইকুয়াল 0, তাহলে এখান থেকে কি লিখতে পারবো, বা 2 cos থিটা ইজ ইকুয়াল 1 বা cos থিটা ইজ ইকুয়াল হাফ। এখন দেখো cos কত ডিগ্রি বা কত রেডিয়ানের মান হাফ, আমরা এখানে রেডিয়ানের হিসাবটাই করব। cos π/3 হলো হাফ, cos আর কোথায় পজিটিভ, cos হলো চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, তাহলে পজিটিভের হিসাবটা যেহেতু করব, তাহলে চতুর্থ চতুর্ভাগ, এটার হিসাব হলো 2π - π কত লিখব, 3। তাহলে পাচ্ছি হলো cos π/3, আর একটা পাচ্ছি হলো cos 3 দুগুণে 6 বিয়োগ 1 অর্থাৎ 5π/3। তাহলে থিটার মান পেলাম কয়টা, থিটার মান পেলাম দুইটা, একটা হলো π/3 আর একটা হলো 5π/3। এখন এই দুটো মানই কিন্তু গ্রহণযোগ্য মান হয়েছে আমাদের, আর বাকি আরেকটা যে রাশি ছিল তার থেকে তো আমরা কোনো মান পাইনি, তাহলে লিখব অতএব নির্ণেয় সমাধান থিটা ইজ ইকুয়াল π/3 আর একটা হলো 5π/3। এটি হলো 4 নং প্রশ্নের সমাধান। এবার এই 9-এর শেষ প্রশ্নটি 6 নং প্রশ্ন। দেখো এখানে
রয়েছে টু সাইন এক্স কজ এক্স ইজ ইকুয়াল সাইন এক্স। এবং দেখো এই শর্তটা কিন্তু একটু পরিবর্তন অন্যান্য প্রশ্নগুলো থেকে, একটু ভালো করে লক্ষ্য করো। এখানে জিরোর সমানও বলেছে, 2π এর সমানও বলেছে, অর্থাৎ এই এক্স এর মান এখানে থিটার পরিবর্তে এক্স এর মান জিরোর সমান হতে পারবে, জিরোর থেকে বড় হবে, 2π এর সমান হতে পারবে, 2π থেকে ছোট হতে পারবে। তাহলে আমরা দেখি এখানে এইভাবে লিখতে পারি কিনা, টু সাইন এক্স ইন্টু কজ এক্স মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল 0। তোমাদের মনে হতে পারে বাম পাশে সাইন এক্স আছে, ডান পাশেও সাইন এক্স আছে, সাইন এক্স দ্বারা সাইন এক্সকে ভাগ করব, থাকবে না সাইন এক্স। কিন্তু বিষয়টা আসলে তা না, কারণ এক্ষেত্রে ভাগ করতে গেলে একটা বিষয় মাথায় রাখতে হবে, যা দিয়ে তুমি ভাগ করবা এটার মান কখনো শূন্য হতে পারে কিনা। যদি শূন্য হতে পারে তাহলে ভাগ সাধারণত করা যায় না, কোনো রাশিকে আমরা 0 দ্বারা ভাগ করতে পারি না। বা কি করব, এখান থেকে সাইন এক্স কমন নিব, থাকবে টু কজ এক্স মাইনাস 1 ইন্টু কি লিখবো, সাইন এক্স কমন নিলাম। তাহলে দেখো যেহেতু দুটো রাশির গুণফল 0 হয়ে গেছে, তাহলে টু cos x মাইনাস 1 ইজ ইকুয়াল 0। এখান থেকে লিখতে পারবো টু cos x ইজ ইকুয়াল 1 বা cos x ইজ ইকুয়াল হাফ। cos কত এর মান হাফ, cos π/3 এর মান হাফ। cos r কোথায় পজিটিভ, cos চতুর্থ চতুর্ভাগে পজিটিভ, যাকে আমরা লিখতে পারবো 2π মাইনাস π/ সূক্ষ্মকোণ, এক্ষেত্রে π/3। তাহলে দেখো কি থাকে, cos π/3, আর এইখানে আউটপুটটা পাই হলো 5π/3। তাহলে x এর এক্ষেত্রে দুইটা মান পেয়েছি, একটা হলো π/3 আর একটা হলো 5π/3। এটা একটা অংশের জন্য, আরো একটা অংশ আমাদের রয়ে গেছে ওই যে সাইন এক্স, তাহলে লিখব অথবা সাইন এক্স ইজ ইকুয়াল 0। এখন দেখো সাইন কত এর মান 0, সাইন 0 এর মান 0, এটা আমরা জানি। তাহলে 0 রেডিয়ান হোক, ডিগ্রি হোক, 0। এখন এটাকে আর কোথাও লেখা যায় কিনা বা আর কোনোভাবে লেখা যায় কিনা, হ্যাঁ লেখা যায়। দেখো এটাকে তুমি 0কে তুমি এইভাবে লিখতে পারো, π+0 লিখতে পারো বা π-0 লিখতে পারো। আর কি লিখতে পারো, আরও লিখতে পারো এরকম সাইন 2π প্লাস বা মাইনাস দিয়ে কি লিখতে পারো, 0 লিখতে পারো। তাহলে কেন এমনটা হচ্ছে, দেখো ঘূর্ণায়মান রশ্মি যখন আদি অবস্থানের সাথে থাকে তখন সাইন 0 মান কিন্তু 0 হয়, আমরা দেখেছি এক্ষেত্রে লম্ব শূন্য হয়। আবার এই ঘূর্ণায়মান রশ্মিটা ঘুরে যখন এক্স অক্ষের ঋণাত্মক দিকে এসে অবস্থান করে, এক্স অক্ষের ঋণাত্মক অংশের উপর সরাসরি, তখনও লম্বের মান শূন্য হয়। অর্থাৎ এই ক্ষেত্রেও সাইন পাইয়ের মান 0 দেখায়। আবার যদি এই ঘূর্ণায়মান রশ্মিটা আরও 180 ডিগ্রি ঘুরে এসে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের উপর আবার এসে অবস্থান করে, তখন আবারও লম্বের মান শূন্য হয়। অর্থাৎ তখনও সাইন ওই 360 বা 2π বলো, এটার মান কি হবে, 0 হয়। এই জন্য এই মানগুলো লেখা সম্ভব। তাহলে এখান থেকে কি পাবো, দেখো এখান থেকে পাবো সাইন 0, সাইন পাই, আর একটা পাবো সাইন 2π। তাহলে এক্ষেত্রে এক্স এর কয়টা মান পেলাম, এক্স এর এক্ষেত্রে 3টা মান পেয়েছি। অর্থাৎ এক্স সমান পেলাম 0, একটা পেলাম পাই, আর একটা পেলাম হলো 2π। তাহলে এইখানে 3টা মান, আগে 2টা মান পেয়েছি, মোট কয়টি মান হলো, 5টি মান হয়েছে। তাহলে নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল 0, π/3, পাই, 5π/3 এবং 2π, এই 5টি মানই গ্রহণযোগ্য মান। এবং এটাই হলো এই 6 নং প্রশ্নের সমাধান। এবং এটাও আজকের আলোচনার শেষ প্রশ্ন ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।